বাংলা গল্প কথা চ্যানেলে সকলকে স্বাগত। আপনাদের অনুরোধে আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা একটি মজার ছোট গল্প, পত্নী ও প্রেয়সী। কলেজে ঢুকে স্তক প্রেমে পড়বার জন্য অমানসিক চেষ্টা করে আসছি, অথচ আজ পর্যন্ত পড়তে পারলাম না অর্থাৎ পেলাম না। মাত্র একটি তরুণীর অভাবে কুমারী, বিধবা অথবা সধবা যাই হোক, হৃদয় বৃক্ষে প্রণয় কুসুম ফোটে ফোটে হয়েও ফুটল না। গলা না থাকলেও গান গাওয়া চলতে পারে। বউ ব্যতি রেখে শ্বশুরবাড়ি যাওয়াও খুব বেশি অসম্ভব নয়, কিন্তু তরুণীর উপস্থিতি ব্যতীত প্রেমে পড়া আজ পর্যন্ত কোথাও শুনেছি বলে মনে পড়ে না। তাই বলছিলাম, আমার অযৌবন সাধনা, আপ্রাণ চেষ্টা, শরৎ, রবি, সেলি, কিডস সমস্তই ব্যর্থ হয়ে গেল একটি মাত্র তরুণীর অভাবে। হায় নির্দয় বিধাতা! তা বলে আপনারা সিদ্ধান্ত করবেন না নির্দয় বিধাতা তাঁর রাজ্য থেকে তরুণী নামক একটি প্রয়োজনীয় জীবনকে চিরদিনের মতো নির্বাসন দিয়েছেন। তরুণী আছে, অফুরন্ত আছে, কোথায় নয়, পথে ঘাটে, ট্রামে, বাসে, থিয়েটারে, সিনেমায়, স্কুলের দৌড়ে, কলেজের ঘরে তরুণীর হরির লুট। কিন্তু হাতের কাছে একটি কেউ পেলাম না। লক্ষ লক্ষর মধ্যেও অলক্ষ্যই রয়ে গেল। এদিকে হতভাগ্য আমির বয়স বিনা বাক্য ব্যয়ে বেড়ে চলেছে। একবারও ফেল করিনি বলে কলেজের মেয়াদ শেষ হয়েও আসছে, অর্থাৎ ডানা মেলে খোলা আকাশে ওড়ার দিন সংকীর্ণ হয়ে আসছে। এহেন সময় জানতে পারলাম পিতামাতা আমাকে স্ত্রী নামক একটি উপসর্গ জুটিয়ে দেবার তালে উঠে পড়ে লেগেছেন। হায়, স্ত্রীর ন্যায় প্রেমে পড়ার এত বড় প্রতিবন্ধক আর কি আছে? বিবাহ মানে মুক্ত আকাশ থেকে উদ্দাম পক্ষযুগল গুটিয়ে এনে চিরদিনের মতো একটি মাত্র বৃক্ষের কোটরে কবরিত হওয়া, নীড় বাঁধবার উপযুক্ত কিছু খড়কুটো সংগ্রহের নিমিত্তই বেঁচে থাকা, খাবার এবং খাওয়াবার উপযুক্ত কিছু পাকা ফল জোটাতে পারলেই চরিতার্থ হওয়া। এক কথায় সমস্ত সম্ভাবনার ইতি, সমস্ত কেরিয়ারটাই মাটি। যা যা মাটি হবার তা হবেই। বিশ্বশুদ্ধ লোকের যা হচ্ছে, আমার বেলাতেই তার ব্যতিক্রম হবে এমন আশা করি না। আক্ষেপ শুধু এই, মাটি হবার পূর্বে আশা মিটিয়ে খাঁটি প্রেমের আস্বাদ পেলাম না। রবীন্দ্রনাথের কবিতার লাকসই লাইনগুলি মুখস্থ করে করে অবশেষে ভুলতে বসেছি। গভীর রাত্রে জানলার ধারে মোমবাতি জ্বালিয়ে সেলি পড়ার অভ্যেস ক্রমশ ছাড়ছি। বাড়ির লোকেরা ঘুমিয়ে পড়লে চন্দ্রালোকিত নির্জন ছাদে বেড়াবার স্পৃহা এখন ক্ষীণ। শুধু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এই হিসাবে বৈষ্ণব বনেছি। দুধ খাওয়া ত্যাগ করেছি, পেট ভরে ভাত খাওয়া বন্ধ করেছি, রাত্রে গপ গপ করে ডাল ভাত গেলার বদলে খান কয়েক ফুলকো লুচি খাচ্ছি। আরও নানাবিধ কসরত এখনও ধরে আছি, যদি সহসা ভাগ্য গগনে চন্দ্রোদয় হয়। কিন্তু কই, ঈশ্বরের অবিবেচনায় আস্ত একটি তরুণী তো দূরের কথা, তার একটু চুলের ডগা পর্যন্ত দেখিতে পেলাম না। প্রেমে পড়া, প্রেম করা একখানা অতি সাধারণ, অতি সস্তা, অতি তুচ্ছ ব্যাপার, যা যদু করছে, মধু করছে, রাম, শ্যাম, গোপাল, গোবিন্দ, চটকলের কুলি, সাঁওতালি মজুর, কয়লা কাটা ভূত, পদ্মাপাড়ের মাঝি, মুখ্য গাধা উজবুকেরা পর্যন্ত বিনা চেষ্টায় অনায়াসে করে চলেছে। তা আমি এই শ্রীযুক্ত অমুক এমএ একবারের জন্য করার সুযোগ পেলাম না। এ যন্ত্রণার সান্ত্বনা কোথায়? এদিকে বিয়ের দিন নিকটবর্তী হয়ে আসছে। হায়, এই বিদ্যা, বুদ্ধি, কাব্য, অনুভূতি, এই অগাধ অসীম অনন্ত হাহাকার, এই যৌবন বেদনারসে উচ্ছল দিনগুলো নিয়ে অবশেষে কিনা স্ত্রীর কাছে আত্মসমর্পণ করব। স্রেফ স্ত্রী, ছি ছি, সেই নারী
যার সঙ্গে ফার্স্ট ক্লাস ট্রেনের নির্জন কামরায়, স্বপ্নময় ড্রয়িং রুমে, সিমলা, শিলং, গাঢ় পাহাড়ে অথবা কলকাতার প্রকাশ্য রাজপথে একটা আকস্মিক দুর্ঘটনায় সহসা দেখা নয়, দেখা সেই ঘটক ঘটকি, দেনা পাওনা, দর দস্তুর, নাপিত পুরুত ইত্যাদি বহু ঘাটের লোনা জল খেয়ে চিরাচরিত প্রথায় ছাদনা তলায়। মানে আমার পিতা, পিতামহ, প্রপিতামহ এবং তস্যরাও যা যা করে এসেছেন আমিও তাই করব। তবে রবীন্দ্রনাথ জন্মালেন কেন? জয়দেব কলম ধরলেন কেন? শেলি, বায়রন, কিটস এবং আরও অন্যরা সিলেবাসে না থাকায় যাদের নাম জানি না, তারা জন্মিয়ায় মরলেন না কেন? প্রেমে পড়বার চেষ্টা কি আজ করছি? সেই কৈশোর কাল থেকেই তো ওই একটি বাসনা। তখন ছাদে উঠে ঘুড়ি ওড়াতে ওড়াতে চোখ খারাপ হয়েছে, লাটাই সুতো খরচ হয়েছে, কিন্তু কোনো রূপসী কিশোরী সেই সুতোর জালে আটক পড়েনি। আশপাশের বাড়ির জানলায় আর বারান্দায় তাকিয়ে তাকিয়ে পাড়ায় সমস্ত মেয়েগুলোর শাড়ির পাড় মুখস্থ হয়ে গেছে, কিন্তু একটা মেয়েরও মুখ মুখস্থ করার অবকাশ পায়নি। তাছাড়া চিরকালের বসত বাড়ির এই পাড়ায় জন্মে অবধি যে মেয়েগুলোকে পেনি পড়া মূর্তিতে রাস্তায় ডাক ট্রেনে এক্কাদোক্কা খেলতে দেখেছি, তাদের তো এখন তারা বেনি দুলিয়ে এবং আঁচল দুলিয়ে স্কুলে গেলেও টেপি, খেদি, ভূতি, মেনি ছাড়া ভাবতেই পারি না। অতএব আমার মনের দরদালানে ডাক পাড়ার ক্ষমতা হয়নি তাদের। একদিন পাশের জগৎবাবুদের ছাদে হঠাৎ একটি অপরিচিতা তরুণীর দেখা পেয়েছিলাম। রূপসী না হলেও তরুণী তো বটেই, অতএব সঙ্গে সঙ্গে প্রেমে পড়ার জন্য আলগোছ হয়ে উঠেছিলাম, অর্থাৎ অনিমেষ নয়নে তার দিকে তাকিয়ে দেখছিলাম যদি তার দৃষ্টিপথে পড়ি। তা পড়েও ছিলাম, কিন্তু পরের ইতিহাস যৎ পরনাস্তি করুন। সকর্ণে শুনলাম তরুণীর কলকণ্ঠ, দেখো দিদি দেখো, ওই লাল বাড়িটার ছাদে একটা ল্যাগ ব্যাগের ছোঁড়া কিরকম অসভ্যের মতো হাঁ করে তাকিয়ে রয়েছে। শিহরিয়া স্তম্ভিত হলাম। জগৎবাবুর স্ত্রী নিম্ন কণ্ঠে বললেন, আরে চুপ, ও তো ভাদুড়িদের। থাক, ডাকনামটা প্রকাশ করতে চাই না, তবে এটা বলতে পারি পিতামাতারা ছেলে মেয়ের ডাক নামকরণের সময় বোধ করি স্বপ্নেও ভাবেন না এরা ভবিষ্যতে একদিন তরুণ তরুণী হবে। জগৎবাবু স্ত্রীর বাক্যের শেষাংশ শুনতে পেলাম, ওটা তো নেহাত বাচ্চা রে, ঘুড়ি উড়িয়ে বেড়ায়, দেখিস না, ছেলে মানুষ। অপর কণ্ঠ বলল, ছেলে মানুষের মতো ভাবভঙ্গি তো নয়, টেরির বাহার দেখে তো তাক লেগে যাচ্ছে। পাড়ায় থাকো, এইসব হতচ্ছাড়া ডেপো ছোঁড়াদের শায়েস্তা করতে পারো না? কখনো কোনো কাব্যে নাটকে নায়ক সম্পর্কে নায়িকার এরূপ জোরালো উক্তি শুনিনি। বেত্রাহত কিসের মতো যেন ঘাড় নিচু করে ছুটে নেমে এলাম। ব্যাস, বাড়ি বসে প্রেমে পড়ার স্বপ্নর ওইখানেই ইতি। অতএব পথে সর্বদাই বাসে চড়ার সময় প্রয়োজনের অতিরিক্ত পয়সা নিয়ে উঠেছি। কখনো কোনো মেয়েকে মানিব্যাগ হারিয়ে কি বলে ভীত চকিত নেত্রে ইতস্তত চাইতে দেখিনি। রাস্তার পাশ ছেড়ে মাঝখান দিয়ে চলতে চলতে অপেক্ষা করে করে হাল ছেড়েছি। কেউই রোলস রয় কি মিনার্ভাখানা চাপা দিতে দিতে সাদরে গাড়িতে তুলে নেয়নি। একদিন একটা ড্রাইভার কালা বলে গালি দিল, তদবধি আবার ফুটপাত দিয়ে হাঁটছি। শুধুই কি কলকাতায়, সিমলা, শিলং, পুরী, গাড়োহিল, কালিম্পং কোথায় না গেছি। হাতের কাছের গিরিডি, মধুপুর, দেওঘর, দার্জিলিংয়ের নাম আর নাই করলাম। বেড়াতে নয়, বায়ু পরিবর্তনের জন্য নয়, কেবল মাত্র একটি তরুণীর জন্য। কিন্তু কৃতকার্য হইনি। বুঝেছি ওরা শুধু গল্পে উপন্যাসেই থাকে। বাস্তবে কি আদৌ থাকে না? থাকে, আছে, কিন্তু যেমন তরুণী আছে
তেমনই তার আশেপাশে গোঁপ আছে, দাড়ি আছে, বর্ষীয়সী জননীর সেন দৃষ্টি আছে। অথচ গল্পে উপন্যাসে এসব কিছুই থাকে না। নেই 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 জঙ্গলাকীর্ণ টিলার উপর ক্রন্দননিরতা উদাসিনী, নেই জ্যোৎস্না প্লাবিত বালু বেলায় রহস্যময়ী একাকিনী, নেই বেওয়ারি সমাজ সংস্কারিকা, নেই বোহেমিয়ান দুঃসাহসিকা। অতএব কিছুই নেই। জীবনের রস নেই, যৌবনের রং নেই। সাধে বলছি, পৃথিবীটা একটা ঘষা পয়সার মতো লাগছে। কথাটা কোথায় যেন পড়েছিলাম। মনের অবস্থা যখন এরূপ শোচনীয়, ঠিক সেই সময় বিবাহ হলো। পাঠক লক্ষ্য করবেন, বিবাহ করলাম না, বিবাহ হলো। ভাদুড়ি বাড়ির আর 5টা ছেলের যেমন বিয়ে হয়, ঠিক তেমনি করে। সেই ঘটক ঘটকি, দেনা পাওনা, অধিবাসের তত্ত্ব, ফুলশয্যার তত্ত্ব, লুচি, ছোলার ডাল, মাছের কালিয়া, পান্তুয়া ইত্যাদি ইত্যাদি। লোকজন ভোজ খেয়ে অনেক সুখ্যাতি করল, কোনোখানে ত্রুটির নাম মাত্র রইল না। কেউ একবার আমার ব্যথাহত হৃদয়ের প্রতি দৃষ্টিপাতও করল না। আমিও অগত্যা যথারীতি সাজসজ্জা করে রওনা হলাম। সত্যের অপলাপ না করলে বলতে হয়, স্ত্রীকে দেখা মাত্র মুগ্ধ হলাম এবং সঙ্গে সঙ্গে ভালোবেসে ফেললাম। না না, ভুল করবেন না, ভালোবেসেছি, তা বলে প্রেমে পড়িনি। ভালোবাসা এক, প্রেমে পড়া এক। স্ত্রীকে কে না ভালোবাসে? আপনারাই কি বাসেন না? তা বলে তাদের সঙ্গে প্রেমে পড়েছি, এ কথা কি সত্যি? সময় চা না পেলে অথবা হাতের কাছে গামছা না পেলে স্ত্রীর উপর অনায়াসেই একটু আধটু বিরক্ত হওয়া যায়। অথবা বাজার খরচ বেশি করলে বা নিশীথ রাত্রে ছেলে ঠ্যাঙালে তিরস্কার করা যায়। ছাদে দাঁড়িয়ে চুল শুকোনো অথবা বারান্দা থেকে ফেরিওলা ডাকা সম্বন্ধে শাসন করাও চলতে পারে। কিন্তু পারবেন আপনার রহস্যময়ী প্রেমিকার সঙ্গে এরূপ ব্যবহার করতে? তখন ছাদে চুল শুকোতে দেখলে ভোরের শুকতারার সঙ্গে তুলনা করে ধন্য হবেন। বাজে খরচ করার মধ্যে একটা অলৌকিক সারল্য দেখে মুগ্ধ হবেন এবং এক পেয়ালা চা, তা সে যত দেরিতেই হোক, পেলেই কৃতার্থ হবেন। অবশ্য ঠ্যাঙাবার মতো ছেলে তার না থাকাই উচিত। থাকলেও এটা ঠিক, তিনি আপনার সামনে রণচণ্ডীর ভূমিকায় না নেমে বড়জোর বলবেন, দুষ্টু ছেলে, চকলেট পাবে না। নায়িকার পক্ষে যা বলা শোভন। যা হোক, স্ত্রীর সঙ্গে যে প্রেম হয় না, এ বিষয়ে সন্দেহ নাস্তি। তিনি সাঁঝের তারকাও নয়, ভোরের যুথিকাও নয়, স্বপ্নও নয়, মায়াও নয়, দস্তুর মতো একটা জল জ্যান্ত জীব। আজীবন ভাত কাপড়ের দায় নিয়ে যার সঙ্গে ঘরকন্যা করতে হয়, তার সম্পর্কে প্রেম শব্দটাই তো মশাই ন্যাকামি। স্ত্রীকে দেখে মুগ্ধ হলাম যত, বিধাতা পুরুষকে গালি দিলামও তত। হায়, একেই 2 দিন আগে একবার দেখালে কি ক্ষতি ছিল? একবার প্রেমে পড়ে জীবন সার্থক করতাম। এই অষ্টাদশ বসন্তের মালাগাছিকে বিবাহ করে বসার মতো বর্বরতা আর কি আছে? কোথায় জ্যোৎস্নালোকিত নির্জন প্রান্তে উন্মুক্ত আকাশতলে পাখির কাকলির মধ্যে সহসা 4 চোখে দেখা, আর কোথায় 500 কৌতূহলী চোখের সম্মুখে মাথার উপর চাদর চাপিয়ে ইডিয়েট নাপিতটার অশ্রাব্য গালিগালাজের মধ্যে বলে কয়ে শুভদৃষ্টি। আরে ছো, যাক, প্রেমের আশায় জলাঞ্জলি দিয়ে নির্বিঘ্নে সংসার যাত্রা নির্বাহ করে জীবনের বাকি কটা দিন কাটিয়ে দেওয়াই স্থির করলাম। এত দিনের আকাশ তরুকে নির্মূল করতে কষ্ট হলো বই কি, কিন্তু সুখের মূল্যেই শান্তি কিনতে হয়। সংসার এমনই ঠাঁই। স্ত্রীর কাছে এমন ভাব দেখাচ্ছি যাতে তিনি ধারণা করতে পারেন জীবনে কখনো নারী শব্দটাকে হৃদয়ের ত্রিশি মানাতেও আসতে দিইনি। এইভাবেই সংসার সমুদ্রে জীবন তরণীখানি ভাসাচ্ছি। সহসা বিনা মেঘে বজ্রাঘাত। না, বজ্রাঘাত ছাড়া বাংলা ভাষায় আর কোনো তুলনা খুঁজে পাচ্ছি না।
ঘটনাটা কিভাবে জানতে পারলাম শুনুন। বন্ধুবর্গ নিয়ে জোর আড্ডা বসিয়েছি। হঠাৎ বাড়তি একজোড়া তাসের আবশ্যক হলো। ভেতরে গিয়ে স্ত্রীর কাছে আর্জি করতেই তিনি আলগোছে ডুরে শাড়ির আঁচল থেকে চাবির গোছা খুলে আমার হাতে দিলেন। দেখি তার আশেপাশে স্তূপীকৃত মোচার খোলা, দুটি হাত মোচার আঠায় কলঙ্কিত। ব্যাপারটা বড়ই দৃষ্টিকটু ঠেকল। না হয় স্ত্রী, নেহাতি স্ত্রী মাত্র, তবু 18 বছর বয়স তো। যার একটি 18 বছরের মেয়ের চাঁপার কলির মতো আঙুল দিয়ে মোচা কাটায়, তাদের প্রায়শ্চিত্ত কি? এই ভাবতে ভাবতে ঘরে গিয়ে স্ত্রীর বাক্স খুললাম, আর সঙ্গে সঙ্গে খোলা বাক্সটা যেন দাঁত খিঁচিয়ে উঠল। হ্যাঁ মশাই, জড় পদার্থ খিঁচোতে পারে, ভ্যাংচাতে পারে। বাক্স খুলতেই চোখে পড়ল একটা চ্যাংড়া ছোঁড়া দাঁত বের করে হাসছে। ছোঁড়া মানে ছোঁড়ার ফটো। ইচ্ছে হলো ফটোখানা নিয়ে টেনে ডাস্টবিনে ফেলে দিই, কিন্তু না, তদন্ত করা আবশ্যক। চাকর দিয়ে বাইরে খবর পাঠালাম। হঠাৎ কলিক পেন ধরেছে, বিছানায় পড়তে হয়েছে। চুলোয় যাক তাসের আসর। বন্ধুদের মনে করা, তাতেই বা কি আসে যায়? ঘরে যার আগুন লেগেছে তার আবার সামাজিকতা। কিছুক্ষণ পরে স্ত্রী এলেন। আঁচলে ভিজে হাত মুছতে মুছতে দিব্য হাসি হাসি মুখে। মুখের কোথাও অপরাধীর চিহ্ন মাত্র নেই। মনে মনে বললাম, নারী, তোমার অসাধ্য কাজ নাই। স্ত্রী প্রফুল্ল কণ্ঠে বললেন, তাস নিয়ে গেলেন না যে বড়? পাতা বিছানা দেখে লোভ হলো বুঝি? বলা বাহুল্য, শয্যা গ্রহণই করেছিলাম। কথাটা কানে যেতেই লাফিয়ে উঠলাম। এ কি, কার বিছানায় অঙ্গ ঢেলেছি? বেঁচে থাক আমার ইজি চেয়ার। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে পড়লাম। বিচারকের স্বরে বললাম, শুনে যাও এদিকে। স্ত্রী কৌতুক হাস্যে বললেন, আরে বাস, আষাঢ়স্য প্রথম দিবস যে, কি ব্যাপার? কৌতুকে কর্ণপাত করার সময় নয়। জলদ গম্ভীর স্বরে বললাম, এটা কি? সঙ্গে সঙ্গে ফটোখানার দিকে অঙ্গুলি নির্দেশও করলাম অবশ্য। বাতাহত কদলী বৃক্ষবৎ পড়ে যাওয়াটা বড়ই সেকেলে হয়ে গেছে। অতএব আন্দাজ করলাম তার প্রফুল্ল শতদলের মতো মুখটা কাগজের ন্যায় সাদা অথবা বাসি গোলাপের মতো কালো হয়ে যাবে, কারণ ভালো ভালো গল্প উপন্যাসে সেরকমই লেখা থাকে। কিন্তু আশ্চর্য হলাম তার ব্যবহারে। ক্রিম মার্জিত মুখ, সৌন্দর্যের এতটুকু পরিবর্তন হলো না। পলক মাত্র সেদিকে তাকিয়ে অনায়াসে উত্তর দিলেন, ওটা ফটো, দেখুন ধৃষ্টতা। কিন্তু আমি কি অল্পে ছাড়ব? বললাম, ফটো তো জানি, কিন্তু কার? ওহ, এক ভদ্রলোকের। শুনুন মশাই, পর স্ত্রীর বাক্সে যার ফটো থাকে সেও ভদ্রলোক। কটু স্বরে বলি, ভদ্রলোকের নামটা কি জানতে পারি? একটু কষ্ট করলেই জানা যায়। কুঞ্চিত দৃষ্টিতে চেয়ে দেখলাম, যেটা এতক্ষণ দেখিনি, ফটোর গায়েই কোণের দিকে লেখা আছে, তোমার বিনয়। অগ্নিতে ঘৃতাহুতির কথা শুনেছি, নিজের মধ্যে তা স্পষ্ট অনুভব করলাম। টেবিলের উপর চাপড় দিয়ে বললাম, তোমার কাছে ওর ছবি থাকে কেন? থাকবে না কেন শুনি? এ কি, এ যে স্পষ্ট বোহেমিয়ান ভাব। তার মানে রীতিমতো সাহসিকা। যে সাহসিকাকে সেই হাফ প্যান্ট পরার সময় থেকে খুঁজে খুঁজে হয়রান হয়েছিলাম, তাকে অবশেষে কিনা নিজের ঘরের মধ্যে পেলাম। কিন্তু বিবাহের পূর্বে ও পরে অনেক তফাৎ। যদুর স্ত্রীকে মধুর হাত ধরে অজানার উদ্দেশ্যে যাত্রা করতে দেখলে
সেই মহান প্রেমের চরণে অবশ্যই মাথা নোয়াব। তা বলে নিজের স্ত্রীর বাক্সে অপরের ফটো সহ্য করতে হবে? অসম্ভব। পৌরুষ গর্ব গর্জন করে উঠল, না, থাকবে না, থাকতে পারে না। নিজের হাতে আমার সামনে দেশলাই জেলে পোড়াও। স্ত্রী কোনো কথা না বলে ছবিখানি নিয়ে বাক্সের ডালা খুলে নিচের খোপে রাখলেন। ধীরে সুস্থে চাবি লাগালেন। চাবির রিং ডুরের শাড়ির আঁচলে ভালো করে বাঁধলেন। তারপর বিছানার ধারে পা ঝুলিয়ে গম্ভীরভাবে বললেন, আর কি হুকুম আছে? কি অদ্ভুত নির্লজ্জতা! সহসা বাসনা জাগলো সেই নিটোল তাজা গালের উপর এক চড় বসিয়ে। কিন্তু এটা অতি আধুনিক সভ্য যুগ, তাই কষ্টে বাসনা সংবরণ করলাম। তবে স্বীকার করুন আর নাই করুন, বর্বর যুগের পুরুষরা অনেক সুখী ছিল। সভ্য যুগের দুঃখী পুরুষের হাতে বচন ছাড়া আর কোনো অস্ত্র নেই। অতএব সেই অস্ত্রই হানি। এই বিনয়টি তোমার কে? স্ত্রী মুখ টিপে হেসে বললেন, তাও বোঝনি এতক্ষণে? ধন্য বুদ্ধি তো। তাহলে ও তোমার প্রেমিক? অভদ্র ভাষায় বলতে চাও তো তাই বলো, নচেত বন্ধুও বলতে পারো। রেখে দাও তোমার ভদ্রতা। বিয়ের আগেই তাহলে প্রেমে পড়ে এসেছো? কি মুশকিল! বিয়ের আগে পড়ব না তো কি বিয়ের পরে পড়ব? ছি ছি ছি! কথাটা বলতে তোমার লজ্জা করলো না? স্বামী ছাড়া অন্য একটা পুরুষকে? উফ, হাসালে তুমি। মাথা নেই তার মাথা ব্যথা। বিয়ের আগে স্বামী কোথায়? কিন্তু কিন্তু তুমি না হিন্দুর মেয়ে? অনুরা অবস্থায়। স্ত্রী একবার নড়ে চড়ে বসে কিছু গম্ভীরভাবে বললেন, হিন্দুর মেয়ে বলতে তোমাদের ধারণাটা কি? নীতি রত্নমালার একটি পরিচ্ছদ? হিন্দুর মেয়ে তার আইবুড়ো বেলাটাও ভবিষ্যৎ পতিদেবতার নামে উইল করে রাখবে, এই আশা? ক্রোধে মুখে উচিত কথা জোগালো না। উল্টে বললাম, আমি অন্তত তাই মনে করি। তোমাকে বিয়ে করার আগে আমি কি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে গেছি? পাঠক দেখুন, মিথ্যা কথা বলিনি। স্ত্রী কিন্তু লজ্জিত মাত্র না হয়ে তৎক্ষণাৎ বললেন, করনি সেটা তোমার বুদ্ধুমির জন্য, আমার জন্য নিশ্চয়ই নয়। তবে করলে আমি তোমার টেবিলের ড্রয়ারে দুখানা পুরনো প্রেমপত্র, কি চুলের কাঁটা অথবা খেদামুখী একটা ফটো দেখলে মূর্ছা যেতাম না। দেখছেন তো এখনকার মেয়েদের সঙ্গে কথায় পাড়ার জো কোথায়? উপন্যাস পড়ার কুফল আর কি। গুম হয়ে গিয়েও হঠাৎ দাঁতে দাঁত চেপে বললাম, বটে, মূর্ছা যেতে না? না। উফ, একটা দস্তুর মতো প্রেমে পড়ে যদি দেখাতে পারতাম, দেখতাম ঈর্ষা বস্তুটা কেমন। কিন্তু না, জমার ঘরে মোটা অঙ্ক থাকতেই যা পারিনি, আজ এখন খরচের খাতায় নাম লিখিয়ে। তাছাড়া আর কি, বিয়ে মানেই তো খরচ হওয়া। স্ত্রী কি মনে করে কোমল কণ্ঠে বললেন, মিথ্যে মন খারাপ করছো কেন বলো তো? যাও, বন্ধুরা বসে রয়েছে, খেলো গে। আশ্চর্য, এই কোমলতার মধ্যে ছলনার আভাস পেলাম না। তবু স্বামিত্বের অভিমান। ক্ষুব্ধ কণ্ঠে বললাম, মিথ্যে মিথ্যে মন খারাপ? তার মানে দাম্পত্য জীবনের পবিত্রতাও মানো না? ও বাবা, মানি না আবার, বিলক্ষণ মানি। মানি বলেই তো বিয়ের দিন 3খানা ডাকটিকিট খরচ করে লম্বা লেকচার দিয়ে এলাম। পূর্ব কথায় জবনিকা পাঠক, এখন আমার পবিত্র দাম্পত্য জীবনের মাঝখানে নাক গলাতে এসো না। রূঢ় হতে গিয়েও কেমন পারলাম না। খাপছাড়া গলায় বললাম, তা তাকেই বিয়ে করলে না কেন? বিয়ে? স্ত্রী হেসে উঠে বললেন, কি সাংঘাতিক সাংঘাতিক! অমন একখানা খাঁটি প্রেম
বিয়ে করে নষ্ট করতে আছে? বিয়ে মানেই তো প্রেমের জবাই। রণক্ষেত্রে নীতি মানলে চলে না। তাই বলে উঠলাম, কেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না? ভালোবাসা থাকতে পারে, থাকেও, তাই বলে প্রেম না। তুমি হাসিয়ে ছাড়লে দেখছি। দেখুন, আমার এই অস্ত্রে আমাকেই ঘায়েল। উফ, অথচ এ যাবৎ ভেবে এসেছি আমার চিন্তাধারা কি মৌলিক। বাঘের ঘরে ঘোঘের বাসা আর কাকে বলে? কিন্তু পুরুষের মুখে মানায় বলে কিছু, আর সব কথা স্ত্রীলোকের মুখে মানায় না। রাগ ভরে বাড়ি থেকে বের হয়ে গেলাম, কিন্তু কতক্ষণের জন্যই বা? রাস্তায় বের হয়ে যাওয়া চলে, রাস্তায় থাকা চলে না। ফিরতেও হলো, খেতেও হলো। খেলাম বটে, কিন্তু রাগ যে একটুও পড়েনি তা জানিয়ে দিতে মুখ ভার করে রইলাম। রাত্রি হলো, শুতে আসতেও হলো। হায়, সেই শয্যাতেই, যে শয্যায় ওই অপরাধিনী স্ত্রীও শয়ন করেন। কিন্তু কি করব, ঘরে যে দ্বিতীয় জায়গা আর নেই। ক্রমশ বুঝতে পারলাম তিনি আসলেন। চুড়ির রুনুঝুনু বেজে উঠল। একান্ত কাছে কে বসল, কার উষ্ণ স্পর্শ আমার গণ্ডদেশে? চোখ মেলে চাইলাম। সঙ্গে সঙ্গে মনে হলো সেই ধৃষ্ট অপদার্থ বিনয়টা ঠিক মেয়ের সঙ্গেই প্রেম করেছিল। গৌর ললাটে একটি ছোট্ট সিঁদুরের টিপ, ঈষৎ ভিন্ন হাস্যরঞ্জিত অধরপুট উজ্জ্বল হয়ে উঠেছে চমৎকার মুক্তোর মতো দাঁতের আভায়। এই নাও বলে তিনি আমার হাতে একতারা কাগজ তুলে দিলেন। কি এ, সেই হতভাগার চিঠির তাড়া বুঝি? ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলাম, চোখ আটকে গেল। ছিহ ছিহ, কি লজ্জা! এ যে আমারই আজন্ম বিরহী কৌমার চিত্তের উচ্ছ্বাস। না চেয়েও বুঝলাম পত্নী হাসছেন। আবার কণ্ঠস্বর, আর এই নাও বিনয়ের ছবি, ইচ্ছে হয় পুড়িয়ে ফেলতে পারো। বিনয় টিনয় কেউ নেই, ছবিখানা হচ্ছে বায়োস্কোপের। তাকে আর কথা বলতে দিলাম না, কাছে টেনে নিলাম। তারপর না, থাক, পাঠকগণকে অনেক কথা বলেছি, এবার একটি শেষ কথা বলে বিদায় নিই। পত্নীর সঙ্গে প্রেমও অসম্ভব নয়।